আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সচিবালয়ের রেলওয়ে স্টেশনের নিচে। আর এখানে আসছি মূলত আজকে একটি পত্রিকা দৈনিক ফিরোজপুর নামে একটা পত্রিকা প্রকাশিত হচ্ছে নতুন করে। আজকে হচ্ছে 2 জানুয়ারি। এই 2 জানুয়ারিতে দৈনিক ফিরোজপুর নামে একটা পত্রিকা প্রকাশিত হচ্ছে। এই পত্রিকাটা মানে সঙ্গে জড়িত আমার একজন বন্ধু আছে, সে আমার দাওয়াত দিচ্ছে যে আজকে যেহেতু পত্রিকাটা প্রকাশিত হচ্ছে এখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা আছে, একটু আসার জন্য ওই আসলাম। যে পত্রিকাটাও মানে খুবই ভালো মানের এবং মানে তারা বিভিন্ন পত্রিকা মানে এটা চালু করার জন্য আর কি, প্রথম অবস্থা উদ্বোধনের জন্য আমাকে সহ অনেকেই আসছে, আমরা দাওয়াত দিচ্ছি, আমরা আসছিলাম আর কি। আসার পর একটা জিনিস দেখলাম এখানে পাকিস্তানের এমবিসিতে মানে তারা যোগাযোগ করার 4 জন লোক আসছে। আমরা প্রশ্ন করলাম যে কি কারণে আপনারা আসছেন, তো বলতেছে যে তারা 4 জন পাকিস্তান গিয়েছিল। পাকিস্তান যাওয়ার পরে তারা কিন্তু পাকিস্তান এয়ারপোর্ট থেকে আর ভিতরে পাকিস্তানের ভিতরে ঢুকতে দেয়নি। তাদেরকে 4 জনকে গাড় ধাক্কা দিয়ে মানে মানে চোর ঘুষি তারপর বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে আবার পুনরায় বাংলাদেশ ফেরত পাঠিয়েছে। তো এটার ব্যাখ্যাটার জন্য আমরা তারা প্রশ্ন হলাম যে কেন তোমরা এইগুলা করলো। তো তারা ব্যাখ্যা দিল যে আমরা প্রথমে বাংলাদেশ থেকে তো সরাসরি ফ্লাইট এখনো পাকিস্তান চালু হয় নাই, বাংলাদেশের পাকিস্তানের ফ্লাইট এখনো চালু হয় নাই, যে কারণে তারা প্রথমে বাংলাদেশ থেকে থাইল্যান্ড গেছে, থাইল্যান্ড থেকে তারপর পাকিস্তান গেছে। থাইল্যান্ড থেকে পাকিস্তান তারা যে গেছে 2টা শিফটে, মানে ডাইরেক্ট নয়, মানে প্রথম বাংলাদেশ থেকে থাইল্যান্ড হয়ে তাদের মোট খরচ গেছে 1,66,000 জনপ্রতি। জনপ্রতি 1,66,000 হচ্ছে বিমান ভাড়া। তারপর হোটেল বুকিং করছে তারা 4 দিনের জন্য, হোটেল বুকিং, তারপর ভিসা আরও আনুষঙ্গিক বিভিন্ন খরচ মিলে তারা ধরছে প্রায় তাদের জনপ্রতি 2 লক্ষ টাকা খরচ গেছে। তাদের 2 লক্ষ করে 4 জনে মোট 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা তাদের ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ তারা যাতে ফেরত পায় সেজন্য তারা মানে সংবাদ প্রকাশের জন্য দৈনিক ফিরোজপুর পত্রিকা সহ আরও অনেক যারা আছে তাদের কাছে এগুলা ব্যক্ত করছে। ব্যক্ত করে আমিও সেখানে ছিলাম, ভিতরে জানলাম। তো বিষয়টা দেখার পরে যে জিনিসটা আমার কাছে একটা জিনিস অবাক লাগছে, যে তাদের প্রশ্ন করলাম যে তোমাদেরকে মারধর হবে কেন। তারা বললো যে ওই যে তারা যে 8 লক্ষ টাকা খরচ গেছে, এই খরচ সহ আরও অন্যান্য বিভিন্ন খরচ গেছে, এগুলা ফেরত দেওয়ার জন্য। ফেরত না দিলে তারা বাংলাদেশ যাবে না, সুতরাং মানে ফেরত দিলে তারা ব্যাক করবে। তারা ওই ফেরত না দেওয়াতে মানে তারা দাবি করছিল টাকাটা, ওই কারণে আরও তারা মারছে। যাই হোক, মারার ফলে দেয়া ওখান তারা টাকাও দিবে না আর তাহলে মারছে, মারধর করছে। তো তারা মুখ থেকে ব্যাখ্যাটা আমি নিচ্ছি, ভিডিওটা করছি, ভিডিওটা আপনারা দিব, এখন ভিডিওটা দেখবা, তারার মুখ থেকে বিস্তারিত শুনবা যে তারা পাকিস্তান থেকে কিভাবে তাদেরকে মানে বিতাড়িত করে দেওয়া হয়েছে। তারা যেগুলো তোমরা কি কি কাগজপত্র সব কিছু আসেনি, সব যাচাই বাছাই করছি আমরা, করে দিলাম, সব কিছু ঠিক আছে। তারা ভিসাও পাইছে, তারা জনপ্রতি 1 মাসের ভিসাও দিছে। তারপর এই তারার যে হোটেল বুকিংয়ের কাগজ দেখাইছে। তারপর যেগুলো লাগে এক কথায় মানে ভিসা যেহেতু দিছে, হোটেল বুকিং আছে, ও এটা তো যে কোনো দেশ দেয়। আমরা বিভিন্ন দেশ ঘুরছি, নেপাল বিভিন্ন দেশ ঘুরছি, এগুলো তো এগুলা হোটেল বুকিং আর ভিসা এগুলা হলেই মানে হয়ে যায়, এগুলা তো ভিসা এই ধরনের আর কি। যাই হোক, তার কাগজপত্র দেখবো দূরের কথা, তার যখন দেখছে সবুজ পাসপোর্ট, বাংলাদেশের যে আমাদের যে পাসপোর্ট সবুজ পাসপোর্ট, এই পাসপোর্ট দেখা মাত্রই তারে মানে থারাই দিছে। বাংলাদেশ মানে আর কোনো কাগজই দেখছে না, মানে তার ভিসা লাগছে কি লাগছে না, মানে তার যে চেক আউটের সময় যে আমরা যে বিভিন্ন কাগজপত্র দেখে সিল টিল মারা হয়, মানে পাসপোর্ট দেখার পরে এইগুলা তার কিচ্ছু করা হয় নাই, তার কিচ্ছু করা হয় নাই। পাসপোর্ট শুধুমাত্র তার হাতে, যে পাসপোর্ট তার হাতে রয়ে গেছে, সে মানে তার হাত থেকে আর কোনো অফিসাররা, পাকিস্তানের কোনো অফিসাররা কিংবা যারা ইনচার্জ দায়িত্ব আছে, কেউ তার হাতে পাসপোর্ট নেয় নাই। কারণ সবুজ পাসপোর্ট দেখা মাত্রই তারে মানে তারা 4 জনকে গার্ড ধরে মানে বিদায় করে দিছে। যাই হোক, আমি ভাবলাম যে 1,66,000 টাকা তারা নষ্ট করছে। হ্যাঁ, এইটা তাদের মুখ থেকে ব্যাখ্যাটা শুনবেন আর বিস্তারিত। আর আরেকটা জিনিস আমি যেটা বলতেছি, এখন আমাদের যেহেতু এদিকের মানে সরাসরি ফ্লাইট নাই, আমি কিন্তু মানে আমরা কিন্তু ওই যে বাই রোডে কিন্তু যাওয়া যায়, ইন্ডিয়া হয়ে যাওয়া যায়। তবে ইন্ডিয়া হয়ে যাওয়া যায় এই ফ্যাক্টরটা আমি যেহেতু আমরা সাথে ইন্ডিয়ার সাথে এখন তেমন একটা মিল নাই, যে কারণে সম্ভব না। এটা ব্যাখ্যাটা আমি দিব একটু পরে। এখন আমি যে বিষয়টা বলতে চাইতেছি, যে আমাদের যেহেতু মিল নাই, যেহেতু আমাদের পাকিস্তান যাওয়ার দরকারটা কি, আমাদের যেহেতু মানে 1,66,000 টাকা এবং আনুষঙ্গিক খরচ মিলে প্রায় 2 লক্ষ টাকা জনপ্রতি তারা খরচ গেছে। হ্যাঁ, এই যে খরচটা গেছে,
আমাদের যেহেতু বর্তমানে এখনো এমবিসি ভিসা চালু হয় নাই, অথবা একটা এখনো সুসম্পর্ক এখনো গড়ে ওঠে নাই, সুতরাং আমাদের তো প্রয়োজন নাই পাকিস্তান যাওয়ার। আমি ভিডিওটা করছি এই উদ্দেশ্যেই, যারা অনেকেই পাকিস্তান যাওয়ার জন্য আগ্রহী ছিলেন তাদেরকে বলবো একটা কথা, আপনারা বুঝে শুনে যান, টাকা পয়সা খরচ হবে প্রায়, এই লোকগুলার এই যে খরচগুলা গেল, হ্যাঁ, প্রায় 1,66,000 টাকা তো গেল, এই টাকা তো আর ফেরত আসবে না। পাকিস্তান এমবিসি কখনো এটা দিবে না, কারণ তার এটা বিমানে সে আইসে গেছে, আসা এবং যাওয়া, এটা তো বিমানে সে সিট বুকিং করে গেছে, বিমানে একটা সিট খালি কি গেছে, বিমানের সিটটা নিয়ে গেছে, তো বিমান ভাড়া কি দিবে সে? হয়তো তার তো যদি পাকিস্তানের ভিসা বাবদ 2-3 হাজার টাকা যদি হয়, ওই তো এটা একটা দিতে পারে, খাওয়া যায় না। কিন্তু এই যে বিমান ভাড়া বাংলাদেশ থেকে থাইল্যান্ড থেকে পাকিস্তান গেছে 1,66,000 টাকা, আমার মনে হয় না এটা দিবে বলে। তো এটা তার একটা লস, বিরাট একটা লস। সুতরাং আমি বাংলাদেশের যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্য করে বলতেছি, মানে অনর্থক টাকা নষ্ট করার দরকার নাই। এই যে আমাদের একটা মানে এই টাকাটা নষ্ট হইলো, এটা একটা রেমিটেন্স থেকে আমরা হারাইলাম, যে আমরা আমাদের বাংলাদেশের টাকাটা মানে অন্য মারফতের চলে গেল। এটা একটা দুঃখজনক বিষয়। আর বিশেষ করে সম্পূর্ণ যাচাই বাছাই না করে আমি মনে করি পাকিস্তান যাওয়াটা ঠিক না। সঠিক মানে পদ্ধতি অবলম্বন করে সঠিক সবকিছু যাচাই বাছাই করে তারপর আপনারা পাকিস্তান যাবেন, কারণ যেহেতু আপনাদের কষ্টের টাকা, এই টাকাটা যাতে নষ্ট না হয়। তবে তারা মানে সম্পূর্ণ কাগজপত্র কিন্তু এভরিথিং ওকে ওকে থাকা সত্ত্বেও তারা পাসপোর্ট দেখা মাত্রই কিন্তু মানে বিদায় দিচ্ছে। যদি বুঝতাম যে না পাসপোর্ট ঝামেলা অথবা যে কোনো একটা কিছু ঝামেলা থাকতে পারে, ঝামেলা থাকবে দুটো কথা, তারা কাগজই দেখছে না, কাগজই তাদের হাত থেকে দেখছে না। তো এইটা একটা কথা হলো যে আমাদের তারা যেহেতু আমরা বন্ধু রাষ্ট্র বলে পাকিস্তান, ঠিক আছে, কিন্তু এটা তো তারা কি বন্ধুত্বের পরিচয় দিল। তো এটা আসলে খুবই লজ্জাজনক এবং দুঃখজনক বিষয়। এটা আমার কাছে এটা খারাপ লাগছে, যে কারণে আমি আপনাদের সামনে এটা জিনিসটা তুলে ধরলাম। আর আরেকটা জিনিস আমি যেটা বলতাম চাইতেছি, এখন আপনারা যারা মানে পাকিস্তান যাইতে আগ্রহী, মানে আমি কিন্তু অনেকদিন ধরে ট্রাই করতেছি পাকিস্তান যাওয়ার, এটা আজকের থেকে না, প্রায় বছরখানেক আগ থেকে, কিন্তু যাওয়ার মতো আমি সময় পাইতেছি না। ঘুরতে তো সময় লাগে, সময় পাইতেছি না, যে কারণে আমিও ট্রাই করতেছি না। তবে অনেকেই দেখছি আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমি বেশিরভাগ সময় আমি ইন্ডিয়া দিয়ে কাশ্মীর গেছি, আমি বেশিরভাগ সময় কাশ্মীর গেছি। তবে কাশ্মীর যাওয়ার সময় আমার সাথে অনেক ফ্রেন্ড সার্কেল যারা আছে, এরা অনেক সময় ইন্ডিয়া হয়ে মানে তারাও পাকিস্তান গেছে। তো এই পাকিস্তান যে মানে পাকিস্তান ইন্ডিয়া হয়ে পাকিস্তান যাওয়া যায় বাই রোডে, একদম অল্প টাকা, মাত্র 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়, 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়। আমি 1,66,000 টাকা এই প্লেনে মানে আকাশে উড়ে গিয়া কোনো মজাও নাই। হ্যাঁ, প্লেনে হয়তো আপনি এটি লাভ হতে পারে, আপনি 1 ঘন্টায় অথবা 2 ঘন্টা সর্বোচ্চ লাগতে পারে পাকিস্তানকে বুঝতে, কিন্তু এটা তেমন একটা ইন্টারেস্ট নাই। কিন্তু আপনি যদি বাই রোডে ইন্ডিয়া হয়ে যান, মানে হয়তো 3 থেকে 4 দিন সময় লাগবে, কিন্তু একটা আনন্দ উপভোগ করতে পারবেন। এখন আমি বলি ইন্ডিয়া হয়ে কিভাবে পাকিস্তান মানে যাওয়া যায়, ইন্ডিয়া হয়ে কিভাবে পাকিস্তান যাওয়া যায়, এই সিস্টেমটা বলে দিই। আমরা প্রথমে এই তো এখন দেখা আমি 2 থেকে 3 দিনের ভিতরে যাবো, আমি ইন্ডিয়া হয়ে পাকিস্তান আমি যাইতেছি। আপনাদেরকে ব্লগটা আমি শেয়ার করবো। আমি প্রথমে প্রায় কয়েকটা দিন এখন রেস্টও থাকতে হবে আমার, কারণ হচ্ছে আমার বিভিন্ন কাজ আছে, এগুলো সম্পূর্ণ কিছু আটাই আমার 20-22 দিনের একটা ট্যুর দিব আমি, একটা ওই ট্যুরে আমি যাইমো। ওই ট্যুরে যেহেতু যাইমো 20-22 দিনের ট্যুরটা, তখন কিন্তু মানে সম্পূর্ণ ট্যুর আমি কিন্তু ভিডিও আপলোড দিব একের পর এক। চলে যাবেন ভাইয়া? আচ্ছা, তো ওটা কিন্তু সহজ সিস্টেম মানে হচ্ছে আমার প্রথমে আমি কিভাবে যাবো, আমি ফর্মুলাটা বলে দিই। মানে সহজ সিস্টেমটা হচ্ছে আমরা প্রথমে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমি প্রথমে চলে যাব এই বেনাপোল। এখানে ভাড়া লাগবে 600 টাকা। সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে বেনাপোল হচ্ছে 600 টাকা। আর বিশেষ করে রাত্রে গেলেই ভালো হয়, রাত্রে আপনার খরচটা লাগলো না। 11টার গাড়ি গেলাম, সকালকে ফজরের সময় উঠতে গেলাগা বেনাপোল যখন আপনি ঢুকলেন, বেনাপোল ঢোকার পরে 600 টাকা আপনার যাবে ঢাকার থেকে মানে বেনাপোল, এটা বাংলাদেশের খরচ, এটা আর ইন্ডিয়ার খরচ ধরা প্রয়োজন নাই। বেনাপোল পর্যন্ত 600 টাকা দিলে আপনি সায়দাবাদ থেকে বেনাপোল 600 টাকা গিয়ে পৌঁছার পরে ওইখান থেকে বেনাপোল থেকে আপনার সর্বোচ্চ 30 টাকা হচ্ছে, এখন 50 টাকা করে দিয়েছে, আগে ছিল 30 টাকা, এখন টোটো ভাড়া করে দিয়েছে। বেনাপোল থেকে টোটো ভাড়া হচ্ছে এই জায়গাটার নাম বনগাঁও, সরি
আপনার যখন বেনাপোল ইমিগ্রেশন শেষ করলেন, ইমিগ্রেশন শেষ করে বেনাপোল ইমিগ্রেশন শেষ করে আপনার টোটোতে উঠবেন, মানে তারা টোটো বলে, আমরা বলি অটো, অটো অথবা সিএনজি আছে। আগে ছিল 30 টাকা, 50 টাকা রাখে। আপনি 50 টাকা দিয়ে বনগাঁও রেল স্টেশন গেলেন, বেনাপোল থেকে 50 টাকায় আপনি বনগাঁও রেল স্টেশন, এবং বনগাঁও রেল স্টেশন থেকে সর্বোচ্চ 20 টাকা রাখে, 20 টাকায় আপনি বরাবর হাওড়া রেল স্টেশনকে পৌঁছলাম। তো এইদিকে 50 টাকা গেল অটো ভাড়া, আর এদিকে 20 টাকা গেল বনগাঁও থেকে হচ্ছে শিয়ালদা পর্যন্ত রেল স্টেশন পর্যন্ত আপনার 20 টাকা, 50 আর 20 হলে 70 টাকা। মানে বাংলাদেশ থেকে আপনি যখন পার হবে বেনাপোল থেকে, 50 টাকা হচ্ছে টোটো অটো ভাড়া, আর 20 টাকা হচ্ছে বনগাঁও থেকে শিয়ালদা পর্যন্ত। যাই হোক, শিয়ালদা পর্যন্ত পৌঁছার পরে হয়তো আপনি একটা থাকবেন এখানে, কারণ যেহেতু আপনি অনেক কষ্ট করছেন এই যে জার্নি করে বাংলাদেশ থেকে। আর 20 টাকা যে আগে আপনার তো হয়তো ভাবতে পারেন বনগাঁও থেকে শিয়ালদা পর্যন্ত 20 টাকা কোনো সামান্য জায়গা না, 77 কিলোমিটার। বনগাঁও থেকে শিয়ালদা রেল স্টেশন হতে 77 কিলোমিটার। মানে তারা একটু মেট্রো রেলের ভাড়া একটু কম রাখে। তারা যে মানে মেট্রো রেল বনগাঁও থেকে যে শিয়ালদা মেট্রো রেল ভাড়া কম, 20 টাকা রাখে। তো আপনি 70 টাকা আপনি কলকাতাকে পৌঁছতেছেন, শিয়ালদা যে কলকাতা যে স্টেশনটা কি শিয়ালদা, এখানে শিয়ালদা স্টেশন পৌঁছতে পরে আপনি হয়তো এখানে দাঁড়া কাছে অনেক হোটেল পাবেন, কলকাতার অনেক হোটেল পাবেন। ওইখানে হোটেলের একটা থাকবেন, থাকার পরে দিয়ে তারপর আপনার কাজ হচ্ছে আপনি পরবর্তী দিন মানে এই দিনই রাত্রে পারেন হোটেল থেকে, যদি আপনি মনে করেন না আপনি কলকাতা ঘুরবেন, 2-1 দিন ঘুরেন, সমস্যা নেই। আর যদি মনে হয় না আমি তাড়াতাড়ি আমি ইন্ডিয়া যাওয়া লাগবো, আপনার খুব দ্রুত গতিতে তাড়াতাড়ি পরের দিন সকালেই কলকাতা থেকে ডাইরেক্ট জম্মু কাশ্মীরের ট্রেন আছে, জম্মু কাশ্মীরের ট্রেনে উঠবেন। কারণ এটা জম্মু কাশ্মীরের ট্রেনটা প্রতিদিন কলকাতা থেকে সকাল 8টা অথবা 9টার দিকে যায়। প্রতিদিন কলকাতা থেকে 8টার দিকে একটা ট্রেন যায়। ওই ট্রেনটা আপনার টিকিট মানে আমি সস্তাটা হইতেছি, টিকিট যদি আপনার কাটা থাকে তো ভালো, টিকিট কাটা থাকলে। এটা কিন্তু টিকিট কাটা যায় না, টাইম মতো টিকিট কাটা যায় না অনেক সময়, যে কারণে প্রবলেম হয়। আপনার যদি মনে করেন যে টাইম মতো টিকিট কাটতে পারছেন না, কোনো অসুবিধা নাই। তারা ট্রেন আমাদের মতো নয়, তারা ট্রেন 3 থেকে 4টা ডাব্বা থাকে। যারা টিকিট কাটে না মানে তাদের জন্য, তারা উপস্থিত সময় যারা টিকিট কাটবো ওই তারার জন্য 4 থেকে 5টা জেনারেল ডাব্বা হইটারে, জেনারেল ডাব্বা এটা বুকিং থাকে, ওটার মধ্যে যে কোনো একটা সিটে আপনি বসতে পারবেন মানে কাশ্মীরে। আর যদি মনে করেন যে আপনি টিকিট কাটেন তে হয়তো ঘুমাইয়া যেতে পারবেন, লাক্সারিয়াস সিট, আপনার সিটে আপনি একাই বসবেন, আর কেউ বসতে পারবে না। আর যদি জেনারেল ডাব্বা যান তাহলে এটার মাঝে কিন্তু মানে 4 জন মানে বসে, আর বিভিন্ন গ্যাদারিং থাকে, একটু কষ্ট হয়। তবে এটার ভাড়া কিন্তু একদম কম, জম্মু কাশ্মীর পর্যন্ত যায়। এটা সর্বোচ্চ ভাড়া হচ্ছে 450 টাকা, 450 টাকা। আর বিশেষ করে এটা মানে অনেক সিস্টেম, আমি কিন্তু মানে 2000 টাকায় সবচেয়ে বড় কথা হচ্ছে মানে কলকাতা হয়ে কিভাবে যাওয়া লাগে শর্টকাটে, মাত্র 2000 টাকার ভিতরে। ওই জিনিসটা আমি কিন্তু মানে ভিডিওতে দেখাই দিব, সমস্যা নাই। আর আমি বিশেষ করে এখন যদি আমি এখানে বলা ধরি, মানে সবকিছু বলা সম্ভব না, সবকিছু বলা সম্ভব না। সুতরাং আমি হতেই মানে বলতে চাইতেছি যে আপনারা যদি মনে করেন যে পাকিস্তান যেতে চান, ইন্ডিয়া হয়ে যাওয়াটা সবচেয়ে বেটার। কারণ পাকিস্তানের প্রত্যেকটা লোক ইন্ডিয়ারে কিন্তু অনেক ভালো পায়। এটা আমরা হয়তো ভাবি মনে হয় পাকিস্তান ইন্ডিয়া মানে সূত্র, আসলে সূত্র না। পাকিস্তান ইন্ডিয়া কিন্তু তারা কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কিভাবে আছে না আছে আমি আপনাদেরকে তারা মানে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে ওয়াঘা বর্ডারে আমি যাইতাছি, ওয়াঘা বর্ডারের দৃশ্যটা আপনারা দেখালে বুঝতে পারবেন তাদের বন্ধুত্ব কতটুকু গভীর, পাকিস্তান এবং ইন্ডিয়ার বন্ধুত্বটা কতটুকু গভীর। আপনারা ওয়াঘা বর্ডার যখন আমি যাইবো, আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, তখনই বুঝতে পারবেন পাকিস্তান এবং ইন্ডিয়ার বন্ধুত্ব কত গভীর। কিন্তু আমাদের সাথে যে বাংলাদেশ সম্বন্ধে সাথে যে পাকিস্তানের বন্ধুত্ব গভীরতা নেই, এটা প্রমাণ হলো এই 4 জন যাত্রী। এই 4 জন যাত্রী কিন্তু প্রমাণ করছে যে মানে পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব মানে আসলে মানে এই যে একটা কিতাব হয় না, তারা হয়তো আমরা বিভিন্ন কার্যকলাপে আমরা তারা জঙ্গি বলছি, তারাই দেখা যায় আমরা আজকে জঙ্গি মানে মনে করে। ওই যে সচিবালয় ফুরা গেছে, তারপর আরও বিভিন্ন জায়গায় যে মানে বিভিন্নভাবে ফুরা টরা গেছে, ওই কারণে সম্ভবত তারা আমরা একটু ভয়ঙ্করভাবে মনে করে যে কেন আজকে মনে হয় কোনো আগুন টাগুন কোনোখানে যদি লাগাই দেই, মানে এই ধরনের কোনো হয়তো তারা এটা সন্দেহ করার কারণে মনে হয় সম্ভবত মানে পাসপোর্ট দেখা মাত্র বিদায় দিচ্ছে। যদি পাসপোর্ট দেখতো এবং ভুল কোন জায়গায় আছে আমার ভুলটা ধরাই দিত, তখন দুঃখ ছিল না। এখানে পাসপোর্টই দেখে নাই, কাগজপত্র কিচ্ছু দেখে নাই, তো অটোমেটিক ডাইরেক্ট বিদায় দিয়ে দিচ্ছে।
তো এটা আসলে দুঃখজনক লাগে, এটা খারাপ লাগে যে আমরা তারা বন্ধু ভাবে আর তারা আমরা এরকম খেতে হবে। তবে আমি কিন্তু কিছুদিনের ভিতরে 2-1 দিনের ভিতরেই আমি কিন্তু মানে ইন্ডিয়া হয়ে পাকিস্তান যাইমু, কারণ আপনার এই সম্পূর্ণ ব্লগটা আমি ভিডিও আকারে দেখাইমু কীভাবে ভারত হয়ে মানে পাকিস্তান যাওয়া যায়, এটা সম্পূর্ণ ভিডিও থাকবে। আপনারা ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন অবশ্যই। বাকি ভিডিওগুলো আমি কিভাবে মানে ইন্ডিয়া হয়ে পাকিস্তান মানে অল্প টাকা 2 থেকে 3 হাজার টাকার ভিতরে গিয়ে পৌঁছমু ইনশাল্লাহ, ওই ভিডিওটা আমি দিব, আপনারা দেখবা, দেখলে অনেকেই কিন্তু ইন্ডিয়া হয়ে যেতে পারবেন। তবে আমার ভিসার মেয়াদ প্রায় শেষ। আমার ভিসার মেয়াদ ছিল 6 মাস। 6 মাসের মধ্যে জানুয়ারির মানে 29 তারিখ আমার ভিসার মেয়াদ মানে শেষ হবে আর কি। 2025-এর জানুয়ারির 29 তারিখ আমার ভিসার মেয়াদ শেষ হবে। মানে 6 মাসের ভিসা ছিল আমার। আমি মানে 6 মাসের মাঝে মাল্টিপল ভিসা। আমি কিছু আমি ওই পর্যন্ত প্রায় 7 থেকে 8 বার গেছি ইন্ডিয়াতে। তুমি কিন্তু পাকিস্তান আমার যাওয়া হয় না। পাকিস্তান কিন্তু আমার স্বপ্ন ছিল, মানে যাইতাম, কিন্তু পারি নাই। তবে এইদিকে আর তো সম্ভবত যাওয়া সম্ভব হবে না ইন্ডিয়া। শেষবারের মতো ইন্ডিয়াটা ঘুরে আসলাম, আর একটু চক্কর পাকিস্তানে একটু ঘুরে আসা আমার নিয়ত। কারণ আমি কোনো এক দেশ ভালোবাসি না, আমি সব দেশে ভালোবাসি। আর পাকিস্তানও যেমন যেরকম, ইন্ডিয়াও সেই রকম, সব দেশে আমরা ভালোবাসি। আমরা ইউটিউবার, আমরা কোনো এক দেশ ভালোবাসলে আমরা হবে না, আমরা সব দেশে আমরা সমান। কোনো দেশের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, সবার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সব দেশে আমরা ভালোবাসি, পাকিস্তানও ভালোবাসি, ইন্ডিয়া ভালোবাসি, সব দেশই। তবে কথা থাকবে একটা, ওই মানে আমার দুঃখ লাগলো একটু, ওই 1,66,000 টাকা খরচ করলো তারা খালি কি বিমান ভ্রমণ করার জন্য? এটা তো বিমান শুধু ভ্রমণ করার জন্য না, এটা হয়তো তারা অনেক লস হয়েছে। আমি যেটা দেখবো, আমরা 2-3 হাজার টাকা যদি লস হয়, তা আপনার কোনো দুঃখ থাকে না, কারণ আপনি ইন্ডিয়া মানে পুরাটা ঘুরে দেখতে পারতেছেন এদিকে দিয়ে 2 থেকে 3 হাজার টাকার ভিতরে, আর একদিকে মানে পাকিস্তানও যেতে পারতেছেন। আর যদি নাও যেতে পারেন তাও কোনো দুঃখ নাই, কারণ হচ্ছে আপনি তো মানে কম টাকা আগে যেতেছে, 2 থেকে 3 হাজার টাকা খরচ দেবে সর্বোচ্চ ভারত হয়ে যদি আমি যাই তাহলে 2 থেকে 3 হাজার টাকা খরচ দেবে, খাওয়া দাওয়া, হোটেল ভাড়া সহ মিলিয়ে, মানে এর বেশি যাবে না। আমি কিভাবে যাওয়ার লাগে আমি সম্পূর্ণ ভিডিওটা আমি ব্লগ সিস্টেম করে দিব। আপনারা যারা মানে ভারত হয়ে পাকিস্তান যাইতে আগ্রহী, তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন এবং দেখবেন, তাহলে অবশ্যই কীভাবে যাওয়া লাগে মানে সুন্দরভাবে আমি কিন্তু বর্ণনা দিয়ে দিব। আপনারা কীভাবে টিকিট কাটতে হবে, কোন কোন হোটেলে থাকবেন, মানে A to Z বিস্তারিত বলে দিব। তবে সেই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে হবে, তাহলে বিস্তারিত সব কিছু পাবেন ইনশাআল্লাহ, আশা করি। আর আমি বেশি কিছু এখানে বলা না, ছেলেরা এখানে আসছিল, ওই জায়গার মধ্যেই ছিল, ওই জায়গার মধ্যেই মানে তারা এখানে আসছিল। তারা মানে অনেক কিছু বর্ণনা দিয়ে গেছে, তারা যে মানে কি কি করছে ওই জায়গার মাঝে আসছে আইয়া, মানে তারা এই বর্ণনাগুলো দেওয়া গেছে আর কি। তো যাই হোক, আমি এটি সবচেয়ে বলবো, আপনারা এত টাকা খরচ করিয়া পাকিস্তান যাইয়েন না, বিনোদন অনুরোধ। আর কারণ হচ্ছে যেহেতু আমিও কিন্তু মানে প্লেনে যাওয়া আমার নিয়ত নাই, কারণ আমার যেহেতু আমি বাই রোডে যেতাম পারতেছি ইন্ডিয়া হয়ে, কেন আমি বিমানে গিয়ে এত টাকা নষ্ট করবো? সুতরাং বিমানে গিয়ে এত টাকা নষ্ট করার দরকার নাই। আমি 2 থেকে 3 হাজার টাকা আমি পাকিস্তান মানে ইন্ডিয়া হয়ে পাকিস্তানকে পৌঁছতে পারতেছি, তো আমার লাগে সুবিধা না এটা। সুতরাং আমি ওই জিনিসটা সম্পূর্ণ ব্লগ আকারে, ভিডিও আকারে সিস্টেম করে দিব। আপনারা যারা মানে যাওয়ার আগ্রহী আছেন, ওটা সম্পূর্ণ ভিডিও তা মানে যদি দেখেন আশা করি ভালো লাগবে। আমি 3 তারিখের দিকে, তো 4 তারিখের দিকে বেনাপোল হয়ে আমি যাব। 4 তারিখে অথবা 3 তারিখের দিকে আমি রওনা দিব ইনশাল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমি রওনা দিব 3 তারিখ ইনশাল্লাহ। 3 তারিখই রওনা দেবো আমার, অথবা কালকে যদি না পারি পরশু তো শিওর ইনশাল্লাহ। আজকে তো 2 তারিখ যায়, 3 তারিখ কালকে না পারি পরশু শিওর রওনা দেবো ইনশাল্লাহ। তো আমি যখন মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদেরকে আপলোড দিব, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অনেক কিছু ভিডিও দেখতে কীভাবে সহজে পাকিস্তান যাওয়া যায়। পাকিস্তান যাওয়ার মানে খুবই ইজি এবং খুব সহজ সিস্টেম। মানে পাকিস্তান হয়ে বাই রোডে এটা ট্রানজিট একটা ভিসা সিস্টেম করে দেয়, তারা একটা ফর্ম ফিল আপ করা লাগিতে, এগুলো আমি দেখাইব ভিডিওতে, দেখলে আপনারা বুঝতে পারবেন কত ইজি। অনর্থ কাজের অনিশ্চয়তা, এই যে প্লেন ভাড়া লাগাইলে 1,66,000, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। অনর্থক আরও মানে তারা টাকাও নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে, অনেক মার দৌড়া মানে খাইছে, তারপর তাপ পড়া খাইছে। তো এইগুলো তো দরকার নেই অনর্থক। আর ভারত হয়ে গেলে অনেক আরাম আছে, কিন্তু কারোর সাথে কোনো শত্রুতা করার কোনো প্রয়োজন নাই, সবার সাথে সমান দৃষ্টিতে রাখতে হয়। আর আমি আপনাদেরকে দেখাইবো ভারতের সঙ্গে পাকিস্তানের যে ঘনিষ্ঠ সম্পর্ক, যে মিলবন্ধন তাদের কি ঘনিষ্ঠ সম্পর্ক, এটা আমি দেখাইমু। আপনারা কিন্তু ভিডিওগুলো দেখার অনুরোধ মানে
জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আর তাদের ভিডিওটা আমি এখন দিতেছি, তারা ভিডিওটা আপনার দেখেন।